সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটি দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। বিষয়ের পক্ষে বলবে BAF শাহীন কলেজ, ঢাকা, এবং বিষয়ের বিপক্ষে বলবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষ দল BAF শাহীন কলেজ, ঢাকার বিতর্কিকরা হলেন আফরা আনিকা নদী, আলী মাহমুদ আনন্দ ও তাদের দলনেতা মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ, এবং বিপক্ষ দল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকার বিতর্কিকরা হলেন আদ্রিতা আলম, আমিনা বিনতে অন্নেশা ও তাদের দলনেতা মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন ডক্টর মামুনুর রশিদ শেখ, সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র সহকারী সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আমাদের সাথে আছেন মাহমুদুল হাসান, সাবেক সভাপতি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। সম্মানিত বিচারকবৃন্দ, যে বিষয়ের উপর বিতর্কিকদের নাম্বার প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষা ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতর্কী তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এই ক্ষেত্রে 4 মিনিট সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কবার্তা এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025। বিতর্কের বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমি আবার বলছি, সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের পথে প্রধান প্রতিবন্ধক। এই বিতর্কে আজকে অংশগ্রহণ করবে, আপনারা জেনেছেন, BAF শাহীন কলেজ, ঢাকা। পাশাপাশি আছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা। বিতর্কের শুরুতে আমরা আহ্বান জানাচ্ছি পক্ষদল অর্থাৎ BAF শাহীন কলেজ, তার প্রতিনিধি প্রথম বক্তা আফরা আনিকা নদী, তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাগণ, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। আজকে আমাদের বিতর্কের বিষয় সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে আমাদের বিষয়টির মধ্যে দুর্নীতির সাথে প্রত্যয় যোগ করার মাধ্যমে কি বোঝানো হয়েছে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক ধরনের প্রতিবন্ধক রয়েছে উন্নয়নের জন্য। সেই প্রতিবন্ধকগুলোর মধ্যে দুর্নীতিকে জোর প্রদানপূর্বক এখানে দুর্নীতির সাথে প্রত্যয়টি যোগ করা হয়েছে। এবারে চলে যাচ্ছি সংজ্ঞায়ন এবং চরিত্রায়নে, শেষে ফিরে যাচ্ছি মূল বক্তব্যে।
প্রথমেই আসি, সম্পদ বলতে আমরা কি বুঝি। মাননীয় সভাপতি, যে সকল দৃশ্যমান ও অদৃশ্য উপাদান যার মালিকানা কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রকে অর্থনৈতিক নিরাপত্তা, উৎপাদন ক্ষমতা, উন্নয়ন, কল্যাণ বা মূল্য সৃষ্টি করতে সক্ষম করে, তাকে আমরা সম্পদ বলি। এই পর্যায়ে আসুন, সম্পদের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। সেই শ্রেণীবিভাগগুলো হচ্ছে ভৌত সম্পদ, আর্থিক সম্পদ, মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। সম্পদের অপ্রতুলতা বলতে আমরা কি বোঝাচ্ছি? সম্পদের অপ্রতুলতা বলতে আমরা বোঝাই কোনো একটি দেশ বা গোষ্ঠীর মানুষের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য যে সম্পদ রয়েছে তার যে অপর্যাপ্ততা, সেই জিনিসটিকে আমরা আজকে সম্পদের অপ্রতুলতা বোঝাচ্ছি। এই অপ্রতুলতা একটি দেশের উন্নয়ন, উৎপাদন এবং কল্যাণকে বাধাগ্রস্ত করে। মাননীয় বিচারক মণ্ডলী, উন্নয়ন বলতে আজকে আমরা কি বোঝাই? একটি দেশের উন্নয়ন নির্ভর করে সম্পদের দক্ষ ব্যবহার, শ্রমিকদের দক্ষতা এবং প্রযুক্তির উন্নয়নের উপর। এই তত্ত্বটি প্রদান করেন 1956 সালে রবার্ট সোলো এবং ট্রেভর সোয়ান। একটি দেশের উন্নয়ন হিসেবে কাজ করে মূলত দুইটি প্রভাবক। একটি হলো প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক সুস্থিতিশীলতা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একটি দেশের এই প্রভাবকগুলো দ্বারা একটি দেশের বৈদেশিক আমদানি এবং রপ্তানি কিভাবে নিয়ন্ত্রিত হবে সেই বিষয়টির দিকে লক্ষ্য করা হয়। অর্থাৎ আমাদের দেশে আমদানি এবং রপ্তানির ভারসাম্য কিভাবে বজায় থাকবে সেটি আমরা এই প্রভাবকগুলোর দ্বারা বুঝতে পারি। অর্থাৎ আমি যদি আজকে আমার দেশের সামগ্রিক উন্নয়ন সংগঠন করতে চাই, তাহলে আমাকে প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং জনগণের পারস্পরিক মিথস্ক্রিয়া নিশ্চিত করতে হবে। আজকে আমাদের সমাজে দুর্নীতি দেখতে কেমন? দুর্নীতি হলো সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রতিষ্ঠান বা নীতিধারক ব্যক্তিদের ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য ক্ষমতা বা সম্পদের অর্থ অনৈতিক বা অবৈধ ব্যবহার, যা তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের কল্যাণ ও ন্যায়সঙ্গত উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি দেখবেন বাংলাদেশের যে প্রথাগত কাঠামো, এই উন্নয়নটি এই দুর্নীতির কারণে ব্যাহত হচ্ছে। আমাদের দেশে কিন্তু অর্থের অভাব নেই, অর্থাৎ বেশি অর্থ যদি থাকেও এরপরও এই দুর্নীতির জন্য এই অর্থগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে না। আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করতে পারি, যেমন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং। এগুলো কিন্তু পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু সম্পদের অপ্রতুলতা দেখা যায়। দুর্নীতি একটি দেশকে কিভাবে প্রভাবিত করছে? আপনি দেখবেন, দুর্নীতি হলো এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যাধি যা সম্পদের সঠিক ব্যবহার এবং প্রশাসনের দক্ষতা, যোগ্যতা, বিনিয়োগ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এটি বাংলাদেশের কিংবা যে কোনো দেশের প্রকল্প বাস্তবায়নের খরচ বাড়ায়, যা একটি দেশের অর্থনীতিকে স্থবির করে ফেলে। প্রশাসনিক কাঠামো, ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থাকে এটি মূল থেকে ধ্বংস করতে চায়। আজকে আমরা মূলত 4টি ক্ষেত্রের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে মূলত সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। আমাদের ক্ষেত্র 1, সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয়। 2, দুর্নীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্বল করে। 3, বিনিয়োগ ও বৈদেশিক আস্থার হ্রাস এবং 4, নাগরিক আস্থার ভাঙন। আমি দলের প্রথম বক্তা হিসেবে প্রথম ক্ষেত্রটি বিশ্লেষণ করে যাব, আমার দলের দ্বিতীয় বক্তা এসে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রটি বিশ্লেষণ করবেন, এবং আমার দলের দলনেতা এসে চতুর্থ ক্ষেত্রটি বিশ্লেষণ স্বরূপ দলীয় সমন্বয় সাধন করে যাবেন। আমাদের প্রথম ক্ষেত্র, সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয়। আপনি দেখবেন বাংলাদেশে যে প্রকল্প রয়েছে সেটিতে কিন্তু অর্থের অভাব নেই। টিআইবির একটি নিউজ রিপোর্টে দেখা যায় যে বাংলাদেশে 30 থেকে 35% প্রকল্পের জন্য ব্যবহৃত অর্থ অপচয় হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে যদি আমরা স্বাস্থ্য খাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে স্বাস্থ্য খাতে বিভিন্ন জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্বাস্থ্যের যন্ত্রপাতিগুলো দেওয়া হচ্ছে, কিন্তু এরপরও জরিপে দেখা যায় সেই যন্ত্রপাতির অর্ধেকেরও বেশি ব্যবহার করা হচ্ছে না। তাই আজকে আমি এবং আমার দল এটি দৃঢ়ভাবে বলতে চাই যে সম্পদের অপ্রতুলতা নয়, বরং দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফরা আনিকা নদী,
তার বক্তব্যের জন্য। এরপর বিপক্ষ দলের পক্ষ থেকে প্রথম বক্তা হিসেবে বলবেন অদ্রিতা আলম। পাগলা ঘোড়ার মতো আমরা ছুটে চলেছি। বিশ্ব উন্নয়ন ও বাজার অর্থনীতি আমাদের তাড়া করছে। ধেয়ে চলেছি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে লক্ষ্যহীন গন্তব্যের দিকে। বিজ্ঞ প্রতিপক্ষ এ যেন আমাদের দেশের মানুষের সত্যিকারের এক করুণ আর্তনাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করে গিয়েছে। এক্ষেত্রে আমি সংজ্ঞায়নের ক্ষেত্রে আমরা মানব সম্পদ এবং এর সাথে সাথে জড়িত আরও অন্যান্য সম্পদগুলোর প্রতি গুরুত্ব আরোপ করছি। এরপরে মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, আজকে আমি আমাদের দলের অবস্থানকে সুস্পষ্ট করার জন্য তিনটি ক্ষেত্র উপস্থাপন করে যাব। এগুলো হলো সম্পদের অপ্রতুলতা তথা বাংলাদেশে কঠোরভাবে সম্পদের অপ্রতুলতা বিদ্যমান সেটি, দ্বিতীয়ত দুর্নীতি যদিও হয়ে থাকে এইটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদের অপ্রতুলতার সাথে সম্পর্কিত, এবং তৃতীয়ত সম্পদের অপ্রতুলতা থাকার কারণেই বাংলাদেশ উন্নয়ন ব্যাধিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে আমি বলতে চাই, আজকে আমাদের এই যে সম্পদের অপ্রতুলতা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর থেকে অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেটি থেকেই কিন্তু জন্ম নিচ্ছে বেকারত্ব, এবং এই বেকারত্বের যখন জন্ম হচ্ছে তখন মানুষ নিজস্ব চাহিদা মেটাতে গিয়ে দেখছে না যে সে কোন পথটি বেছে নিচ্ছে, কিন্তু সে এই পথ বেছে না, যখন সে ভুল পথটি বেছে নিচ্ছে তখনই কিন্তু সৃষ্টি হচ্ছে তার মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, এবং এখান থেকে জন্ম নিচ্ছে দুর্নীতি। অর্থাৎ দুর্নীতির পূর্বে কিন্তু কাজ করছে সম্পদের অপ্রতুলতা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে আমরা এমন একটি প্রেক্ষাপটে অবস্থান করছি যেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যুবকদের মধ্যে 29 লক্ষ আজও বেকার, দারিদ্র্যের হার যেখানে 28 থেকে 31%, এবং সম্পদের অপ্রতুলতার ক্ষেত্রে আয়ের অসমতা বিদ্যমান। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, এই দেশে দুর্নীতি কেন হচ্ছে, দুর্নীতির পেছনের মূল কারণটা আসলে কি? দেখা যাচ্ছে যে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় থেকে দুর্নীতি শুরু হচ্ছে। এক্ষেত্রে মানুষকে যখন সঠিকভাবে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে না, তখন তার মধ্যে নৈতিক মূল্যবোধের জন্ম নিচ্ছে, এবং আমাদের দেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার তুলনায় যে পরিমাণের চাহিদা এটি মেটাতে যে পরিমাণ যোগান দেওয়ার প্রয়োজন সেটি কিন্তু আমাদের দেশে নেই। এক্ষেত্রে মানুষ যখন তার নিজস্ব চাহিদা মেটাতে যাচ্ছে তখনই সে দুর্নীতিপ্রবণ হয়ে পড়ছে। এরই একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সম্প্রতি মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কথা। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যেখানে কিনা একটি দুর্ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিটি মানুষ পানি এবং পানি বলে চিৎকার করছিল, সেখানে কিভাবে একজন মানুষের মাথায় 5 লিটার পানির দাম 500 টাকা বানিয়ে দেওয়ার কথা এসেছিল কেননা তার মধ্যে ছিল নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং তার নিজস্ব চাহিদা মেটানোর প্রয়োজন। অর্থাৎ তার মধ্যে যে আর্থিক চাহিদার প্রয়োজন ছিল সেখান থেকেই কিন্তু তার মাথায় এসেছে যে তাকে দুর্নীতির পথটি বেছে নিতে হবে তার আর্থিক ক্ষেত্রে চাহিদা পূরণ করার জন্য। এছাড়া সেই এলাকায় ছিল না কোনো সরকারি পানির পাম্প, অর্থাৎ সেই এলাকায় যখন সীমিত পরিমাণে ছিল না সম্পদ, তখনই দুর্নীতিটা প্রশ্রয় পেয়েছে। এক্ষেত্রে আরও একটি তথ্য উপস্থাপন করতে চাই। 2021 থেকে 2022 অর্থ বছরে আমদানিকৃত দ্রব্যের মূল্য $82.49 বিলিয়ন। আমদানিকৃত পণ্য তরল প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম, যন্ত্রপাতি এবং সরঞ্জাম, রাসায়নিক তুলা, খাদ্যদ্রব্য ইত্যাদি। বাংলাদেশের গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান অনুযায়ী 2017 সালে দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতির পরিমাণ এসে দাঁড়িয়েছিল $10 বিলিয়ন। এক্ষেত্রে প্রতি কিউবিক মিটারে যেখানে 10 লিটার গ্যাসের প্রয়োজন ছিল 2023 সালে তা এসে দাঁড়িয়েছে প্রায় 40 ভাগে। প্রাকৃতিক গ্যাসের এই যে ঘাটতি, এটি মেটাতে কিন্তু প্রত্যেক বছর 31 মিলিয়ন টন গ্যাস আমদানি করা হচ্ছে। এবং উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশের অর্থনীতিতে মোট বৈদেশিক ঋণের পরিমাণ 95.86%। বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনারা বলে গিয়েছেন যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনিক কাঠামো এবং
প্রশাসনিক কাঠামোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। এখানে যদি আপনারা বলেছেন যে আমাদের দেশে অর্থের অভাব নেই, যদি আমাদের দেশে অর্থের অভাব নাই থাকতো তাহলে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ কিভাবে 95.86 বিলিয়নে এসে দাঁড়াতো, তা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। এক্ষেত্রে প্রত্যেক বছর এই ঋণের ভার কমাতে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে, তার কারণে কিন্তু উন্নয়ন খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকা প্রয়োজন তা আর থাকছে না। এভাবে ব্যাহত হচ্ছে দেশের উন্নয়ন। এছাড়া যদি আমরা লক্ষ্য করি যে আমাদের আশেপাশের দেশগুলো দুর্নীতি থাকার পরেও কিভাবে উন্নয়ন করছে, কারণ তাদের রয়েছে তাদের সম্পদের অপ্রতুলতা নেই। এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদের সাথে একই সুরে সুর মিলিয়ে বলুন যে দুর্নীতি নয়, সম্পদের অপ্রতুলতাই আমাদের দেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ অদ্রিতা আলমকে। এরপর পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলবেন আলী মাহমুদ আনন্দ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই চলে আসি আমাদের বিপক্ষ দলের বন্ধুদের কিছু কথার মধ্যে। তারা প্রথমেই বলেছেন যে বেকারত্বের ফলে যখন মানুষজন চাকরি হারিয়ে ফেলে তখন তারা নৈতিক অবক্ষয়ের মাধ্যমে দুর্নীতির শরণাপন্ন হয়। মাননীয় বিচারপতি, আমার একটি প্রশ্ন তাদের কাছে, যে বাংলাদেশের যে কাঠামোগুলো রয়েছে, কাঠামোগুলোর মধ্যে যখন প্রকল্প দুর্নীতি হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে, এরকম কাজকর্ম যখন ঘটছে, তখন আপনি কিভাবে বেকারত্বকে দুর্নীতির জন্য দোষারোপ করতে পারেন? প্রশ্ন রইল তাদের কাছে। তারপর আসি, তারা বলতে যাচ্ছে যে চাহিদা যোগানের থেকে বেশি থাকার কারণে মানুষজনের মধ্যে সেই দুর্নীতিগ্রস্ত অবস্থানটা চলে আসছে। প্রথমত, যখন চাহিদা যোগান থেকে বেশি হয়ে যায় তখন আপনার সিস্টেমেরই সেই চাহিদাটা পূরণ করার জন্য, তবে আপনি যখন সেই কাজটি করতে পারছেন না, কেন? কারণ আপনার ওই সিস্টেমের মধ্যে, আপনার ওই অবকাঠামোর মধ্যে ওইরকম সমস্যাগুলো রয়েছে, যার ফলে আপনি এই চাহিদা এবং যোগানটার সমন্বয় করতে পারছেন না, যার ফলে মানুষজনও অনেক দুর্নীতিগ্রস্ত দিকে চলে যাচ্ছে। তো এখানে সর্বশেষে দোষটি কার? অবশ্যই সেই সিস্টেমটি, সেই অবকাঠামোগত সমস্যাগুলোর। তারপরে আসি, আমরা আসছি আমাদের প্রথম বক্তা স্পষ্টতই দেখিয়েছেন যে বাংলাদেশের মূল সমস্যা সম্পদের অভাব নয়, বরং যে সম্পদ যায় বা থাকা সত্ত্বেও সঠিক কাজে প্রতিষ্ঠিত হয় না, তার পিছনেই দুর্নীতি অন্যতম বড় কারণ। আমি তার যুক্তিকে তথ্য ও প্রমাণের মাধ্যমে আরও দৃঢ় করতে চাই। প্রথমে আসছি কার্যকর প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থার ফলে কিছু কিছু দেশের ঐতিহাসিক উদাহরণে। প্রথমত, সিঙ্গাপুর। 1965 সালে স্বাধীনতার সময় সিঙ্গাপুরের প্রাকৃতিক সম্পদ প্রায় শূন্য, জনসংখ্যা অনেক কম এবং শিল্প প্রায় প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু তারা এই অবস্থান থেকেও ঘুরে দাঁড়িয়েছে লি কুয়ান ইউ এর নেতৃত্বে দুর্নীতি এবং অপব্যবস্থাপনা দূরীকরণের মাধ্যমে, এবং তাদের সরকারি প্রকল্প এবং বাজেটকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয় তার মাধ্যমে। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নের জন্য উপযুক্ত নীতি প্রণয়ন করা হয় তার মাধ্যমে। মাননীয় স্পিকার, ফলাফলস্বরূপ সীমিত সম্পদ থাকা সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চমানের জীবন নিশ্চিত হয়। কেন? কারণ তাদের ওই যে কাঠামোটা রয়েছে, কাঠামোর মধ্যে সম্পূর্ণরূপে দুর্নীতিকে বাদ দিয়ে দিয়েছে। তারা দুর্নীতির বিপক্ষে কাজ করেছে, তার ফলে তাদের কাঠামোগত যে সমস্যাগুলো তারা সমাধান করতে পেরেছে, তার ফলে তারা উন্নয়ন সাধন করতে পেরেছে। তৃতীয়ত, ঐতিহাসিক উদাহরণস্বরূপ আমরা দক্ষিণ কোরিয়াকে দেখতে পারি। 1950 সালে কোরিয়ার যুদ্ধের পর দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সম্পদ এবং শিল্প সীমিত, দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে ছিল। তবে তারা যেভাবে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়ায় তা হলো, প্রথমত তারা শিক্ষার উপর বৃহৎ বিনিয়োগ করে, প্রকৃতি এবং দক্ষ জনশক্তি তৈরি করতে পারে। কেননা কারণ তারাও ওই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেছিল। দ্বিতীয়ত, শিল্পায়ন এবং রপ্তানি ভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছে তারা, এবং সুশৃঙ্খল প্রশাসন ও নীতি প্রয়োগের প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলস্বরূপ সীমিত সম্পদের দেশও দ্রুত উন্নত দেশের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পারি দক্ষ মানব সম্পদ এবং শিক্ষিত জনশক্তি সীমিত সম্পদকেও কার্যকর কাজে লাগিয়ে উন্নয়ন নিশ্চিত করতে পারে, যখন তাদের মধ্যে ওই দুর্নীতিটা থাকে না। যখন তাদের মধ্যে দুর্নীতি থাকে না, তখন সবাইকে সমান সুযোগ দেওয়া হয় এবং সকলে সমানভাবে এই সমাজের মধ্যে একটি ভূমিকা রাখতে পারে। তারপরে আসি, যদি প্রশাসন সুশৃঙ্খল, মানব সম্পদ দক্ষ এবং প্রযুক্তি ব্যবহার সঠিক হয়, সীমিত সম্পদ থাকলেও উন্নয়ন সম্ভব। তাই দেশের প্রকৃত প্রতিবন্ধকতা সম্পদের ঘাটতি নয়, বরং দুর্নীতি। তৃতীয় বিশ্বের দেশে, আমরা একটি তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের দেশে কিভাবে দুর্নীতি আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোকে ভাঙতে পারে? প্রথমত, সম্পদের ভুল বন্টন। দুর্নীতির কারণে বাজেট, প্রকল্প এবং সরকারি সেবা এমন জায়গায় বরাদ্দ করা হয় যেখানে সর্বোচ্চ লাভ নয়, বরং ঘুষ, কমিশন অথবা স্বার্থ পাওয়া যায়। ফলে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, গবেষণা এসব জাতীয় উন্নয়নের খাতে সঠিকভাবে বিনিয়োগই হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর 2022 সালের জরিপ অনুযায়ী উন্নয়নশীল দেশে স্বাস্থ্য বাজেটের 15 থেকে 30% সেবা প্রদানের পরিবর্তে ঘুষ এবং অনিয়ম অপচয় হয়। স্বাস্থ্যসেবা কাঠামোতে ভুয়া বিল, ওষুধ ক্রয় কমিশন এবং অস্বচ্ছ চুক্তি এর মূল কারণ। ইউনেস্কোর 2021 সালের জরিপ অনুযায়ী শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে 30 থেকে 40% বাজেট অকার্যকরভাবে ব্যয় হয়। ফলে যোগ্যতার পরিবর্তে ঘুষ ও রাজনৈতিক প্রভাব নিয়োগে নির্ধারণ করে, যা সরাসরি মানব সম্পদের ভুল বন্টন। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, নাইজেরিয়া একটি তেল সমৃদ্ধ দেশ। তাদের দেশে তেলের অনেক
প্রাচুর্য রয়েছে, তবে তারপরও কেন তারা নিজেদেরকে উন্নত দেশ হিসেবে উঠাতে পারছে না? কারণ তাদের দেশে তেল আয়ের একটি বড় অংশ বিদেশি ব্যাংকে পাচার হচ্ছে, যার ফলে দেশ উন্নয়নশীল থাকতে পারছে না, দেশের কাছে সেই উন্নয়নশীল হওয়ার মতো অর্থ থাকতে পারছে না। দ্বিতীয়ত, প্রশাসনিক দক্ষতার ভাঙন। যোগ্যতা ও মেধার পরিবর্তে ঘুষ, রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ভিত্তিতে চাকরি ও পদোন্নতি হয়। এর ফলে প্রশাসনে অযোগ্য, অভিজ্ঞতাহীন লোকদের আধিপত্য তৈরি হয়, সিদ্ধান্ত গ্রহণে ভুল হয় এবং প্রশাসন ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। ইউএনডিপির পাবলিক সার্ভিস ডেলিভারি রিপোর্ট 2021 অনুযায়ী দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে দুর্নীতির কারণে সরকারি সেবা প্রদানে 30 থেকে 50% পর্যন্ত বিলম্ব ঘটে। অর্থাৎ একজন নাগরিক যে সেবা 5 দিনে পাওয়ার কথা, সেখানে তারা সময় বেড়ে হয়ে যায় 10 থেকে 15 দিন। দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে বিচারিক প্রক্রিয়ার দক্ষতা 30 থেকে 50% কম এবং মামলার নিষ্পত্তির গড় সময় উন্নত দেশের তুলনায় 3 থেকে 5 গুণ বেশি। কারণ ঘুষ, রাজনৈতিক প্রভাব, বিচারক নিয়োগে অনিয়ম। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি বাংলাদেশ ও পাকিস্তানে দুর্নীতি চালিত নিয়োগ কাঠামো, বিশেষ করে স্থানীয় সরকার, পুলিশ, স্বাস্থ্য ও প্রকল্প দফতরে প্রকল্প বাস্তবায়নে মারাত্মক অদক্ষতা তৈরি করেছে। তৃতীয়ত, বিনিয়োগ কমে যাওয়া। দুর্নীতি যত বেশি, তত বেশি বিনিয়োগকারীদের লাভের অনিশ্চয়তা, ঘুষের চাপ ও আইনি নিরাপত্তাহীনতা তৈরি হয়। ফলে বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমে যায় এবং দেশের উদ্যোক্তারা বিনিয়োগ হারাতে বসেন। এখন জাতীয় সংঘের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2023-এর বিশ্লেষণে দেখা গেছে যে পানি, শক্তি, পরিবহন, শিক্ষা শ্রেণীর মতো খাতে দুর্নীতির কারণে এফডিআই প্রকল্প বিনিয়োগ বাতিলের হার 15 থেকে 25% বৃদ্ধি পেয়েছে। নৈতিক শর্ত, স্বচ্ছতা ও আইনের শাসন কম থাকলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত লাভের 20 থেকে 30% কম পায়, যা বিনিয়োগ স্থগিত বা প্রত্যাহার করে। ঐতিহাসিক উদাহরণ হিসেবে আমরা কেনিয়াকে দেখতে পারি। 1990 থেকে 2000 সালের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক এবং আইএমএফ তাদের সাহায্য একাধিকবার স্থগিত করে, যার ফলে উন্নয়ন প্রকল্পে ধস নামে। এর ফলে আমরা কি দেখতে পারি? আপনার সিস্টেম, আপনার অবকাঠামোতেই যখন সমস্যা, দুর্নীতির মতো সমস্যা রয়েছে, ওই মুহূর্তে আপনার কাছে যদি সম্পদ বেশি থাকেও আপনি তারপরেও কাজে লাগাতে পারবেন না, যার ফলে আপনার দেশের উন্নয়ন সম্ভব না। এরই মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলী মাহমুদ আনন্দ তোমার বক্তব্যের জন্য। এরপর বলবেন বিপক্ষ দলের পক্ষ থেকে দ্বিতীয় বক্তা আমিনা বিনতে অন্বেষা। কাজ না পেয়ে যখন দেশের লাখো কোটি জনগণ বেকারত্বের দায় মাথায় নিয়ে ঘুরছে, তখন রফিক আজাদের সেই কথাটি বলতে ইচ্ছে করে, ভাত দে হারামজাদা, না হয় তোর মানচিত্র খাবো। ক্ষুধার্ত মানুষ যখন পেটে শান্তির গল্পটি বেঁধে আজকে ঘুরে বেড়াচ্ছে, তখন সেই বুকের কোণে জমে থাকা সুকান্ত ভট্টাচার্যের সেই কথাটি বলতে ইচ্ছে করে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এমনই একটি প্রেক্ষাপটে যখন আজকে এই বাংলায় দাঁড়িয়ে আছি, তখন আজকে আমাদের পক্ষ দলের যিনি বন্ধুরা রয়েছেন, তারা শুধু আজকে দুর্নীতির কথা বলে যাচ্ছেন, কিন্তু আমি তাদেরকে বোঝাতে চাই আসলে দুর্নীতির সৃষ্টিটা কোথা থেকে, দুর্নীতির জন্মটা কোথা থেকে। আপনি লক্ষ্য করুন, একজন রিক্সা চালক বাবা, তার মাথায় রয়েছে আমি একজন ব্যক্তিকে এই স্থানে নামিয়ে দিয়ে আরেকজন ব্যক্তিকে যতক্ষণ আমার রিক্সাতে ওঠাতে পারবো, তাহলে আমি 200 টাকা রোজগার করতে পারবো, আমার শিশুটি যে দুধের জন্য আর্তনাদ করছে তার মুখে খাদ্য পৌঁছে দিতে পারবো। সেই বাবাটি এই জন্য রাস্তার এক সাইড থেকে রং সাইড বেছে নিচ্ছে। এখন এই বেছে নেওয়ার জায়গাটা আসলে তার কোথা থেকে তৈরি হয়েছে? সম্পদের অপ্রতুলতার জায়গা থেকে। সেখান থেকেই সে দুর্নীতিটি শুরু করছে। এই যে সম্পদের অপ্রতুলতা, যদি সরকার তাকে ভাতা প্রদান করতে পারতো, তাহলে কি তিনি এই পথটি বেছে নিতেন? অবশ্যই না। আজকে আমাদের পক্ষদল এরই হয়তো বিপক্ষে যুক্তি দিয়ে যাবেন যে আজকে সরকার ভাতা দিতে পারতো, কিন্তু তারা অর্থটি বিনিয়োগ করছে নিজেদের স্বার্থে। তা নয় মাননীয় সভাপতি। আপনি লক্ষ্য করুন, আপনার দেশে যে 20 কোটি জনসংখ্যা রয়েছে, তাদের সকলের মূল্যবোধ আপনি একসাথে কখনো নৈতিকভাবে তুলে ধরতে পারবেন না। তারা এই পুঁজিবাজি সমাজ ব্যবস্থার মাধ্যমে সবাই চায় বিভিন্ন সম্পদকে আরোহণ করে নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। সেই জন্যই যেখানে তারা দেখে যে সরকারি চাকরির পরিমাণ কম, তখনই তারা ঘুষ দিয়ে নিজেদের চাকরিটাকে নিশ্চিত করতে চায়। আর এই যে সম্পদের ঘাটতি, সেখান থেকে মূলত আমাদের দুর্নীতির শুরু। আজকে যদি লক্ষ্য করেন, আমাদের পক্ষ দলের প্রথম বক্তা তিনি বলে গিয়েছিলেন যে আমাদের অর্থ প্রচুর পরিমাণে রয়েছে, আমাদের অর্থ নিশ্চিত রয়েছে, কিন্তু আমরা আসলে ব্যয় করতে পারছি না। আমি আসলে তাকে জিজ্ঞেস করতে চাই যে তিনি তার যে শিক্ষা জীবনটি রয়েছে সেখানে HTML খাতায় করেছেন নাকি তার কলেজের কম্পিউটার ল্যাবে শিখেছেন। মাননীয় সভাপতি, এমন একটি দেশে বসবাস করছি যেখানে কিনা আমাদের ব্যবহারিক যে ICT প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলি খাতায় করানো হয়ে থাকে, অর্থাৎ আমাদের সম্পদের অপ্রতুলতা রয়েছে। আপনি এমন একটি দেশে বসবাস করছি যেখানে কিনা সব থেকে বড় যে হাসপাতালটি রয়েছে ঢাকা মেডিকেল, সেখানে কিনা লাইফ সাপোর্ট দেওয়ার মতো আপনার কোনো কক্ষ নেই। এমন একটি দেশে যখন বসবাস করছি, তখন হসপিটালের বাইরে দাঁড়িয়ে থাকা সেই দালালগুলোর হাতে আপনার যে রোগীর পরিবার স্বজনরা রয়েছে, তারা তো অর্থ তুলে দিতেই চাইবেন। অর্থাৎ এখান থেকেই আপনার দুর্নীতি শুরু। আজকে যদি আমার সেই হাসপাতালে আপনার লাইফ সাপোর্ট দেওয়ার মতো কক্ষ থাকতো, আজকে যদি আমার ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পর্যাপ্ত ব্যবহারিক কাজ শেখানো যেত, কারিগরি শিক্ষার উপর আমি সম্পদ দিতে পারতাম, আজকে যদি আমার বাংলায় দাঁড়িয়ে আমি তিস্তার যে গ্যাসগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে উত্তোলন করতে পারতাম, আমার
আমার যদি পর্যাপ্ত পরিমাণে কয়লা থাকতো, আমার যদি পর্যাপ্ত পরিমাণে দক্ষ জনশক্তি থাকতো, তাহলে হয়তো আমাকে আমদানি করতে হতো না, আমার রপ্তানি ব্যয় বেশি থাকতো, ফলে আমরা আরো সম্পদকে নিজেদের করতে পারতাম। তখন আমরা সকলকে ভাতা প্রদান করতে পারতাম, তখন আমরা সকল মানুষদের যে হলো দৈনন্দিন জীবনযাপনের জন্য যে পর্যাপ্ত সম্পত্তি প্রয়োজন ছিল সেই সম্পত্তি নিশ্চিত করতে পারতাম। সেখান থেকে হয়তো তাদেরকে খারাপ পথটি বেছে নিতে হতো না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তারা আজকে যেটা বলছে দুর্নীতি প্রধান কারণ, অবশ্যই নয়, কারণ দুর্নীতি একটি অন্যতম কারণ। আজকে যখন আপনি একটি ঘনবসতিপূর্ণ দেশে বসবাস করছেন, সেখানে আপনি দুর্নীতিকে কখনোই এড়াতে পারবেন না। কেন জানেন? কারণ তারা আজকে অস্ট্রেলিয়া, আমেরিকা এরকম বড় বড় দেশের কথা বলে গেছে। সেই দেশের জনসংখ্যা যতটুকু, আমার ঢাকা শহরের ফ্লাইওভারের নিচে ততজন মানুষ শুয়ে থাকে। অর্থাৎ এই ধরনের ঘনবসতিপূর্ণ দেশে আপনি কখনোই দুর্নীতিকে আটকাতে পারবেন না। কারণ হলো সম্পদ যতই বেশি থাকুক দুর্নীতি হবে। ধরুন আপনি দেখেন, আজকে আপনি যে কোনো একটি প্রকল্প নির্মাণের জন্য আপনার 100 টাকা প্রয়োজন, কিন্তু আপনার সম্পদ এতটাই বেশি যে আপনার হাতে বরাদ্দ হচ্ছে 200 টাকা। আমি মেনে নিলাম আপনার দেশের ওই 20 কোটি জনগণ নিজেদের মূল্যবোধের জায়গা থেকে কিংবা তাদের নিজেদের আত্মা আহরণ করার জন্য 50 টাকা আপনার দুর্নীতি করে সরিয়ে নিল, তাও আপনার হাতে পর্যাপ্ত সম্পদ আছে। অর্থাৎ প্রকল্প নির্মাণ থেকে শুরু করে আপনার হাতে যখন সম্পদ অবশিষ্ট রয়েছে, তার মানে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে বাধ্য। যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আপনার আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দেশগুলো, যাতে সম্পদের কোনো অভাব নেই, তারা প্রতিনিয়ত সম্পদগুলোকে উত্তোলন করছে, রপ্তানি করছে এবং নিজেদের যে সম্পদের অপ্রতুলতা রয়েছে সেগুলোকে দূরীকরণ করছে। আজকে তারা বলছে যে দুর্নীতি আসলে প্রধান কারণ আমাদের এই যে উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। এখন আমি বলতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে লক্ষ্য করুন। ভারতে কিন্তু দুর্নীতির কোনো অভাব নেই, কিন্তু ভারত তাদের মঙ্গল গ্রহে নিজেদের মহাকাশযান প্রেরণ করতে পেরেছে, ভারত প্রতিনিয়ত বিভিন্ন খেলোয়াড় উত্তোলন করতে পারছে এবং ভারতের একটি গ্রাম রয়েছে যেখানে কিনা প্রতিনিয়ত ইউরেনিয়াম উৎপাদন হচ্ছে। এই জায়গাগুলো আসলে কেন আমরা কেন আসলে আমাদের ওই তিস্তার গ্যাসগুলোকে উত্তোলন করতে পারছি না? কারণ আমাদের কোনো সম্পদ নেই। আমাদের দুর্নীতি থাকা সত্ত্বেও আমরা যদি ভারতের মতো আমাদের সম্পদগুলোকে কাজে লাগাতে পারতাম, ওই অপ্রতুলতা জায়গাগুলোকে দূরীকরণ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই ধরনের আজকে দুর্নীতির মুখোমুখি হতে হতো না। আজকে আমাদের পক্ষদলের বক্তারা যেখানে শুধু দুর্নীতি নিয়ে কথা বলছেন, আমরা বলছি দুর্নীতি কখনো প্রধান কারণ হতে পারে না, কারণ দুর্নীতির যে জন্মটা সেটাই আসলে হয়েছে সম্পদের অপ্রতুলতা থেকে। তাই আজকে সম্পদের অপ্রতুলতাই হলো প্রধান কারণ। ধন্যবাদ আমিনা বিনতে অন্বেষা তোমার বক্তব্যের জন্য। এরপর বলবেন আমাদের আজকের দলের পক্ষ থেকে দলনেতা এবং তৃতীয় বক্তা মোহাম্মদ জিয়াদ হোসেন রিয়াদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমাদের দল দৃঢ়ভাবে বিশ্বাস করে এই রাষ্ট্রের উন্নয়নের পিছনে প্রধান প্রতিবন্ধক দুর্নীতি, সম্পদের অপ্রতুলতা নয়। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে যে এই দেশে সম্পদের এতটাই ঘাটতি, যে কারণে সম্পদ না থাকার কারণে মানুষের সেই চাহিদা মেটানোর জন্য নৈতিক অবক্ষয় হচ্ছে এবং তারা দুর্নীতির মাধ্যমে তাদের সেই চাহিদা মেটাচ্ছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সরকার থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে যারা রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত সেই ব্যক্তিগুলো কেন দুর্নীতি করছে? তাদের কি চাহিদার অভাব আছে? মাননীয় সভাপতি, আমি সেই প্রশ্ন রেখে যেতে চাই। মাননীয় সভাপতি, তারা আজকে যেটা দেখাতে চাচ্ছে যে ব্যবহারিক শেখানো হচ্ছে না কলেজে কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণ উপাদান দিচ্ছে যার মাধ্যমে ব্যবহারিক শেখানো সম্ভব, কিন্তু শিক্ষকদের অনীহা কিংবা এক প্রকার দুর্নীতির কারণেই শিক্ষকরা ঠিক মতো এই ব্যবহারিক ক্লাসগুলো নিচ্ছে না। মাননীয় সভাপতি, এরপরে মাননীয় সভাপতি, হাসপাতালে নাকি গ্যাসের বরাদ্দ নেই। মাননীয় সভাপতি, হাসপাতালে গ্যাসের বরাদ্দ, ওষুধের বরাদ্দ সরকার কিন্তু ঠিক মতো দেয়, কিন্তু এই ওষুধগুলো ফার্মেসিতে বিক্রি হয় টাকার বিনিময়ে, সরকারি হসপিটালে সাধারণ জনগণকে সেবা না দিয়ে। এটি কি মাননীয় সভাপতি? অবশ্যই দুর্নীতি। কোন সরকারি কর্মকর্তার চাহিদা মেটানোর জন্য এই ওষুধ বাইরে পাচার করে সেটা আমাদের জানা নেই। তারপরে মাননীয় সভাপতি, তারা যে বললো দক্ষ জনশক্তির অভাব, এই দক্ষ জনশক্তি কেন তৈরি করা যায় না? মাননীয় সভাপতি, আমাদের যথেষ্ট পরিমাণ মানব সম্পদ থাকার পরেও সরকারের অনীহা এবং দুর্নীতির ফলেই এই মানব সম্পদকে আমরা দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারি না। মাননীয় সভাপতি, তারা এছাড়াও একটি প্রশ্ন রেখেছে যে প্রকল্পের অর্থগুলো সঠিকভাবে বন্টন করা যাচ্ছে না। প্রকল্পের অর্থগুলো তো মাননীয় সভাপতি 30 থেকে 40% ব্যয় করে বাকি অর্থগুলো যখন সরিয়ে ফেলা হয়, এটাও তো দুর্নীতির কারণেই মাননীয় সভাপতি আমাদের প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে না এবং উন্নয়ন সাধিত হচ্ছে না। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে দেখিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলেও দুর্নীতি সম্পদের অপচয় সৃষ্টি করে, এই সম্পদকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে এবং ফলে উন্নয়ন থমকে যায়। দ্বিতীয়
বক্তা এসে দেখিয়ে গেছেন দুর্নীতি প্রশাসনিক কাঠামো ভেঙে দেয়, বিদেশি আস্থা কমিয়ে উন্নয়নশীল দেশকে সে সাথে রাষ্ট্রকে পিছিয়ে দেয়। মাননীয় সভাপতি বাংলাদেশের মতো রাষ্ট্র, যেই রাষ্ট্রের সমুদ্রের নিচে খনিজ, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এরকম প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই রাষ্ট্রে কিভাবে প্রাকৃতিক সম্পদের অভাব থাকে আমরা জানি না। মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে দুর্নীতির মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব হয়ে উঠছে না। বাংলাদেশে রয়েছে উর্বর মাটি, যার কারণে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এর মাধ্যমেও বাংলাদেশে যদি যে সম্পদগুলো আছে, এই সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়, দুর্নীতিকে দমানো যায়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতি, আমি দলের দলনেতা হিসেবে আমাদের যে ক্ষেত্রটি নিয়ে বলবো সেটি হচ্ছে দুর্নীতি নাগরিক আস্থা ভেঙে দেয়। কিভাবে মাননীয় সভাপতি? ন্যায় বিচারের অভাব, জনগণ সরকারি সেবা ঠিকমতো পায় না, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি হয় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। মাননীয় সভাপতি, যখন একটি রাষ্ট্রের নাগরিক ঠিকমতো ন্যায় বিচার পায় না, তখন তার কাছে রাষ্ট্রকে পক্ষপাত দুষ্ট মনে হয়। যে রাষ্ট্রে মামলা চালাতে ঘুষ লাগে, অপরাধী এই জামিনে মুক্তি পায়, সেই রাষ্ট্রকে মানুষ আর নিজের মনে করতে পারে না। এখানেই দুর্নীতি উন্নয়নকে থামিয়ে দেয়, কারণ জন আস্থা ছাড়া কখনোই আমরা বিশ্বাস করি না যে উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতি, প্রথম আলো 17 নভেম্বর 2023 সালে এক প্রতিবেদনে উঠে এসেছে প্রায় 89% তরুণ মনে করে যে দেশের উন্নয়নে এবং শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি সবচেয়ে বড় বাধা। মাননীয় সভাপতি, অর্থাৎ সম্পদ যতই থাকুক, ন্যায় বিচার যদি ভেঙে যায় তাহলে উন্নয়ন প্রকল্প সম্ভব না। এটি সম্পদের অপ্রতুলতার সমস্যা নয়, বরং দুর্নীতিজনিত আস্থাহীনতার সমস্যা। মাননীয় সভাপতি, যখন একটি দেশের সরকারি সেবার মান নষ্ট হয়ে যায়, হাসপাতালের জন্য বর্ধিত ওষুধ মানুষ পায় না, এটা মাননীয় স্পিকার, এটাকে কি সম্পদের ঘাটতি বলা যায়? না, এটাই দুর্নীতি যা মানুষের সেবা পাওয়ার অধিকারকে লুট করে। মাননীয় সভাপতি, মানুষ যখন রাস্তা, পানি, স্বাস্থ্য সব ক্ষেত্রে ব্যর্থতা দেখে, তখন তারা বিশ্বাস করে রাষ্ট্র আমাকে সেবা দিচ্ছে না। প্রথম আলো জুনের 2025 প্রতিবেদন আছে, সরকারি সেবা নিতে 32% সেবা গ্রহীতাকে ঘুষ দিতে হয়। মাননীয় সভাপতি, অতএব সমস্যাগুলো সম্পদের স্বল্পতা নয়, বরং এর মূল সমস্যাই দুর্নীতি, আমাদের অর্থনৈতিক বৈষম্য। মাননীয় সভাপতি, প্রথম আলো সেপ্টেম্বর 25 প্রতিবেদনে উঠে এসেছে, দুর্নীতি দূর না করতে পারলে দারিদ্র হটবে না। অর্থাৎ দারিদ্রতার কারণই হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি আমরা দূর করতে পারি, তাহলে এই যে আমাদের যে ভাতার কথা বলে গেল বিপক্ষ দলের বন্ধুরা, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি দেওয়া হয়, বিধবা ভাতা, তারপর হচ্ছে বয়স্ক ভাতা, কিন্তু দুর্নীতি ও স্বজন প্রীতির কারণে এগুলো হচ্ছে যোগ্য ব্যক্তিরা পান না। তার মানে এর পিছনে মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যদি হচ্ছে নিরসন করা যায়, তাহলে এই বৈষম্য নিরসন করা যাবে। এছাড়াও দুর্নীতি যদি বেড়ে যায়, জনগণের বিশ্বাস কমে, ক্ষোভ বাড়ে, আন্দোলন কমে। এর ফলে যখন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, বিনিয়োগ আসে না, আমদানি রপ্তানির ভারসাম্য ঠিক থাকে না। এর কারণে মাননীয় সভাপতি, আমাদের দেশে আর্থিক একটা সমস্যাও তৈরি হয়। এর পেছনেও মূল কারণ দুর্নীতি। মাননীয় সভাপতি, আমার দল 3 বক্তার ধারাবাহিক বক্তব্য থেকে এটাই প্রমাণিত যে দুর্নীতি একটি সামাজিক ব্যবস্থা নয়, এটি এমন একটি ব্যবস্থাগত ব্যাধি যা হচ্ছে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিহাদ হোসেন রিয়াদকে তার দলনেতা হিসেবে তার বক্তব্যের জন্য। এবার তার বিপক্ষ দলের দলনেতা বলবেন তার বক্তব্য, তৃতীয় বক্তা হিসেবে মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। খলিফা ওমরের শাসনামলে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন হাত কেটে দেওয়ার যেই আইনটা ছিল সেটি স্থগিত ছিল, কারণ তখন দুর্ভিক্ষ ছিল। মাননীয় সভাপতি, আজকে আমি ব্রিটিশ কমনওয়েলথের তৃতীয় বিশ্বের একটি দেশে দাঁড়িয়ে বিতর্ক করছি, এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। মাননীয় সভাপতি, আজকে আমাদের দল এখন পর্যন্ত তিনটি বিষয় প্রমাণ করে দেখিয়েছে। প্রথমত, বাংলাদেশে আসলেই সম্পদের অপ্রতুলতা বিদ্যমান রয়েছে। দ্বিতীয়ত, দুর্নীতি যদি একটি সমস্যা হয়ে থাকে, সেই দুর্নীতির পিছনের কারণটি হচ্ছে সম্পদের অপ্রতুলতা। তৃতীয়ত, আজকে আমাদের বিপক্ষ দলের সার্বিক আলোচ্য বিষয় যে সম্পদের অপ্রতুলতাই প্রধান প্রতিবন্ধক আমাদের উন্নয়নের ক্ষেত্রে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ইন্দোনেশিয়ার অর্থনীতিবিদ শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী বলেন, কারাপশন, মানি লন্ডারিং অ্যান্ড tax evasion are global problems, not just challenge for the
ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশ যেই দেশগুলো রয়েছে, এদের শুধুমাত্র প্রধান সমস্যা দুর্নীতি না, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। দুর্নীতি শুধুমাত্র বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশের জন্য প্রধান সমস্যা না, মাননীয় সভাপতি। তাহলে কেন পক্ষ দলের বক্তারা আজকে শুধুমাত্র দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে দেখাচ্ছে? মাননীয় সভাপতি, তারা আজকে বলে গেলেন যে প্রত্যেকটা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং বরাদ্দ অপচয় হচ্ছে। আমরা সঠিকভাবে মেনে নিচ্ছি যে এই বরাদ্দগুলো অপচয় হচ্ছে মাননীয় সভাপতি। দুর্নীতি অবশ্যই আমাদের দেশে একটা বড় সমস্যা মাননীয় সভাপতি, কিন্তু মাননীয় সভাপতি আপনাদেরকে দেখতে হবে যে এই বরাদ্দকৃত অর্থ কি যথেষ্ট মাননীয় সভাপতি? আমি পরিসংখ্যান দিচ্ছি মাননীয় সভাপতি। বাংলাদেশের আমদানিকৃত যে সম্পদগুলো রয়েছে, বাংলাদেশের মোট প্রধান সম্পদ যেগুলো চাহিদা রয়েছে, তার মধ্যে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম 65% বিদেশ থেকে আমদানি করা হচ্ছে মাননীয় সভাপতি। বিদ্যুৎ আমদানি করা হচ্ছে 62 থেকে 80% মাননীয় সভাপতি। তথ্যসূত্র বণিক বার্তা মাননীয় সভাপতি, ভোজ্য তেলের ক্ষেত্রে 87 থেকে 90% আমদানি নির্ভর মাননীয় সভাপতি বাংলাদেশ। তথ্যসূত্র বণিক বার্তা মাননীয় সভাপতি, জ্বালানি তেলের ক্ষেত্রে এই সংখ্যাটা 90% পর্যন্ত মাননীয় সভাপতি। অর্থাৎ আপনার যেই সম্পদগুলো প্রয়োজন হচ্ছে প্রতিনিয়ত, সেই সম্পদগুলোর আপনি নির্ভর করছেন আমদানির উপরে। অর্থাৎ 90% যখন আমদানি নির্ভর দেশে আপনি বসবাস করছেন, তখন আপনার সমস্যা কি হচ্ছে? তখন সমস্যাটা হচ্ছে ঋণগ্রস্ততা মাননীয় সভাপতি। দ্য ডেইলি স্টার তথ্য মতে গত 2024 সালের জুন থেকে 2025 সালের জুন পর্যন্ত এক বছরে সরকারের মোট ঋণ 18.89 ট্রিলিয়ন টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 21.44 ট্রিলিয়ন টাকা মাননীয় সভাপতি। এক বছরে বেড়েছে 14% বার্ষিক ঋণ মাননীয় সভাপতি, সরকারের মোট ঋণ। অর্থাৎ মাননীয় সভাপতি, তারা কি এখনো বলবে যে বাংলাদেশের সম্পদ হচ্ছে যথেষ্ট আছে? মাননীয় সভাপতি, এই ঋণগুলো কিভাবে উন্নয়নে বাধা প্রদান করছে, অর্থাৎ সম্পদের অপ্রতুলতা কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে? প্রথমত, মূল উন্নয়ন খাতে বরাদ্দতা ঘাটতি দেখা দিচ্ছে। তথ্যসূত্র দ্য ডেইলি স্ট্যান্ডার্ডের তথ্য মতে শিক্ষা খাতে উন্নয়নে দেশের মোট বরাদ্দ ইউনেস্কোর মতে থাকা উচিত 4 থেকে 6%, কিন্তু বাংলাদেশের আছে মাত্র 1.7% মাননীয় সভাপতি। অর্থাৎ শিক্ষা খাতে বরাদ্দ আপনার 2.5 থেকে 4.5% কম মাননীয় সভাপতি। স্বাস্থ্য খাতে অর্থাৎ হসপিটালিটি বা হাসপাতাল তৈরিতে বা স্বাস্থ্য খাতে যেই ধরনের বরাদ্দ দরকার, সেটা হচ্ছে 4%-এর বেশি একটা উন্নয়নশীল দেশের জন্য দরকার, জিডিপির 4%। কিন্তু মাননীয় সভাপতি, বাংলাদেশে এটার ঘাটতি আছে 1.83 লক্ষ কোটি টাকা ঘাটতি আছে বাংলাদেশে মাননীয় সভাপতি। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। কৃষি খাতে ঘাটতি দেখেন, কৃষি খাতে 50% ঘাটতি আছে বাংলাদেশের জিডিপিতে বরাদ্দর ক্ষেত্রে মাননীয় সভাপতি। তথ্যসূত্র SCR/IBD। মাননীয় সভাপতি, অবকাঠামোতে ঘাটতি দেখেন, অবকাঠামোতে 60,000 কোটি টাকা বরাদ্দ ঘাটতি দেখা দেয় মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি, এখানে এটাই প্রতীয়মান হয় যে আমরা যদি ধরেও নিই যে বাংলাদেশে দুর্নীতি রয়েছে, এই দুর্নীতির আগে চিন্তা করে দুর্নীতি না থাকলেও আপনার এই বাজেট ঘাটতিটাই থেকে যাচ্ছে মাননীয় সভাপতি। এই বাজেট ঘাটতির পরে দুর্নীতি যখন একটা অন্যতম সমস্যা হচ্ছে, তখন আরো বেশি সমস্যা দেখা দিচ্ছে। আমার জনগণ পর্যন্ত ওই বরাদ্দকৃত টাকাগুলোও পৌঁছাতে পারছে না। অর্থাৎ আমরা কখনোই বলছি না আমাদের দেশে দুর্নীতি নেই, দুর্নীতি অবশ্যই একটি সমস্যা তৈরি করছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, ঋণ কিভাবে আরো বেশি সমস্যা তৈরি করছে মাননীয় সভাপতি? দেখেন, মুদ্রাস্ফীতি বাংলাদেশের 22 সালে মুদ্রাস্ফীতি ছিল 7.70%, 23 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 9.88%, এবং 24 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 10.47% মাননীয় সভাপতি। তথ্যসূত্র ম্যাক্রো ট্রেন্ডস। মাননীয় সভাপতি, এই মুদ্রাস্ফীতির কারণে কি কি সমস্যা দেখা দিচ্ছে, কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে? ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, গরিবের উপরে চাপ বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় কমে যাচ্ছে, এবং এর জন্য বাংলাদেশের ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। চাকরির বাজারে ঘাটতি দেখা দিচ্ছে। এই চাকরির বাজারে ঘাটতি দেখা দেওয়ার কারণেই কিন্তু মাননীয় সভাপতি দুর্নীতির প্রশ্রয় পাচ্ছে। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে দুর্নীতি আমাদের দেশে হচ্ছে প্রধান প্রতিবন্ধক মাননীয় সভাপতি। দুর্নীতি আমাদের প্রধান প্রতিবন্ধক নয়, সম্পদের অপ্রতুলতাই আমাদের প্রধান প্রতিবন্ধক, যেটা কিনা আমাদের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, পরিশেষে এটা বলেই শেষ করতে চাই, আমাদের দেশে হবে সেই নেতা কবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরা ওমরের মতো সেই নেতাই চাই যে কিনা দুর্ভিক্ষের সময় দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দুর্ভিক্ষকে দূর করার জন্য কাজ করেছে এবং সার্বিকভাবে পরিশেষে দেশের উন্নয়নের সাধন করেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা এতক্ষণ উভয় পক্ষের 3 জন বক্তার বক্তব্য শুনলাম। এই পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্যায়ে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন পক্ষ দলের দলনেতা মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশ একটি দেউলিয়া দেশ, যেখানে হচ্ছে একেবারেই সম্পদ নেই, যেখানে হচ্ছে সম্পদের অভাবে মানুষজন হচ্ছে খেতে পারছে না, তাদের হচ্ছে মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। এরকম অবস্থায় দুর্নীতি আসলে সকল দেশের জন্য আসলে একটা ধ্রুবকের মতো, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় মাননীয় সভাপতি। বা দুর্নীতি জিনিসটা কাজ করে হচ্ছে এক একটি দেশে এক একটি ভাবে। আমি আমেরিকার দুর্নীতির সাথে বাংলাদেশের দুর্নীতিকে তো তুলনা করতে পারবো না মাননীয় সভাপতি। আমেরিকার যারা সিনেটর আছে তাদেরকে হচ্ছে টাকা রাখতে হয় সুইস ব্যাংকে, আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা টাকা পাচার করে বিদেশে। তো এই জায়গায় মাননীয় সভাপতি, দুর্নীতিতে একটা স্তরের বাধা রয়েছে মাননীয় সভাপতি। বিপক্ষ দলের তৃতীয় বক্তার ভাষ্যমতে দুর্নীতি দুর্নীতি আসলে একটি সমস্যা হলেও প্রধান সমস্যা নয় মাননীয় সভাপতি। দুর্নীতি যদি প্রধান সমস্যা বা প্রধান প্রতিবন্ধকতা না হতো, তাহলে বাংলাদেশ কিভাবে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হতো আমার বোধগম্য হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা বারবার বলতেছে দেশে অনেক ঋণ নিতে হচ্ছে, ঋণের কারণে হচ্ছে আমাদের দেশের এই উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, আমাদের দেশে যা সম্পদ আছে তা যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে কি এই ঋণের প্রয়োজন ছিল? আমাদের দেশের সম্পদকে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয় বিধায়, বিদেশে পাচার করা হয় বিধায় আজকে আমাদের ঋণের বোঝা টানতে হয় মাননীয় সভাপতি। এটাই আমাদের সিস্টেমের সমস্যা মাননীয় সভাপতি। কি আমাদের অবকাঠামোতে নাকি ঘাটতি আছে, অবকাঠামোতে সমস্যা আছে, কিন্তু মাননীয় সভাপতি এই অবকাঠামোগত পুরো সমস্যাটাই নির্ভর করা হচ্ছে দুর্নীতির উপর। কিভাবে মাননীয় সভাপতি? যখন একটা বাজেট দেওয়া হয় দেশে, ওই বাজেটটা হচ্ছে বাজেটের মানে অর্ধেক টাকাই হচ্ছে যখন হচ্ছে দুর্নীতি করে নষ্ট করে ফেলা হয়, তখনই আমাদের ঋণ নিতে হয়। এর ফলে অবকাঠামোগত উন্নয়নটা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না। এরপর পক্ষদলের তৃতীয় বক্তা বলে গেছেন যে জনগণের কাছে বরাদ্দকৃত অর্থ পৌঁছায় না। বরাদ্দকৃত অর্থ সরকার তো বরাদ্দ করছে, তার মানে কি সম্পদের অপ্রতুলতা নেই? সরকার জনগণের জন্য বরাদ্দ দিচ্ছে, কিন্তু সেই বরাদ্দটা কেন জনগণের কাছে পৌঁছাচ্ছে না? স্বাভাবিক বিষয়, সেটা দুর্নীতির মাধ্যমে, স্বজনপ্রীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, এবং এই একটি দুর্নীতি করাপশন সিস্টেমের কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের জনগণের কাছে পৌঁছাচ্ছে না। তার মানে যখন আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে যে দুর্নীতির ফলেই এই জিনিসটা হচ্ছে ভালোভাবে পৌঁছাচ্ছে না। এর বিপরীতে আমরা কি দেখাইছি? আমরা দেখিয়েছি যে সম্পদের অদক্ষ ব্যবহার এবং অপচয়ের ফলে আমাদের এই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতির ফলে প্রাতিষ্ঠানিক সিস্টেম ভেঙে যাচ্ছে, যার ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের বিনিয়োগ আসছে না, আমদানি রপ্তানির ভারসাম্য ঠিক থাকছে না, বৈদেশিক আস্থা হ্রাস পাচ্ছে। এর ফলে আমাদের হচ্ছে উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হচ্ছে এবং নাগরিক আস্থার ভাঙন হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের সাথে মাননীয় সভাপতি, দুর্নীতি হচ্ছে মূল সমস্যা, যার ফলে হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই কারণে আমরা বলছি সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমাদের এই মানব সম্পদ এবং দারিদ্রতার হারের প্রশ্নে আসলে মাননীয় সভাপতি, যেখানে ধনীরা বাংলাদেশে আরও ধনী হয় এবং গরিবের কাছে টাকা যায় না, আমাদের একটা বৈষম্যমূলক সিস্টেম বাংলাদেশে বিদ্যমান, সেখানে দারিদ্রের হার বেশি থাকাটাই তো স্বাভাবিক। এর সমস্যাটা তো মোটেও দারিদ্রতা কিংবা সম্পদের অপ্রতুলতা নয়, আমাদের মধ্যে সমস্যাটা হচ্ছে দুর্নীতির ফলে দেশের জনগণের মধ্যে সমবন্টন হচ্ছে না সম্পদটা। এই কারণে আমরা বলছি আজকে আমাদের ওনাদের যে পয়েন্ট, যে নৈতিক অবক্ষয়, বেকারত্ব, এর চাহিদা মেটানো পারছে না, এর বিপরীতে আমাদের যে বিষয়গুলো, যে সম্পদটাকে আমরা কাজে লাগাতে পারছি না, আমাদের পুরো সিস্টেমে একটা সমস্যা আছে, যার মূল কারণ দুর্নীতি। এই কারণে আমরা আজকে বলছি সম্পদের অপ্রতুলতা নয়, বরং দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াদ হোসেন রিয়াদকে। এরপর যুক্তি খণ্ডন করবেন বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। মাননীয় সভাপতি, শুরুতেই আমি আমার পক্ষ দলের একটি ভুল আপনার চোখে দেখিয়ে দিয়ে যাচ্ছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা এসে সম্পদের যখন সংজ্ঞায়ন দিলেন, তখন সম্পদের সংজ্ঞায়নের ভিতরে মানব সম্পদ উল্লেখ করেছেন, এবং তাদের পরবর্তী বক্তারা এসে বলেছেন যে মানব সম্পদের ব্যবহার ঠিকমতো হচ্ছে না, বা মানব সম্পদ আমাদের দেশে নেই বলে আমাদের দেশে দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে। এক্স্যাক্টলি মাননীয় সভাপতি, আমাদের দেশে মানব সম্পদ নেই দেখেই আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারছি। অর্থাৎ এই সম্পদের অপ্রতুলতার কারণেই কিন্তু দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে,
এবং শেষমেশ হচ্ছে আমাদের দেশে হচ্ছে উন্নয়ন সাধিত হচ্ছে না। মাননীয় সভাপতি, তাদের তাদের কথা হচ্ছে যে বাংলাদেশে কি জন্য হচ্ছে দুর্নীতি এত বেশি। দেখেন মাননীয় সভাপতি, আমরা কখনোই আমাদের পুরো বক্তব্যে কখনোই বলিনি যে বাংলাদেশে দুর্নীতি নেই। মাননীয় সভাপতি, আমরা বলেছি যে দুর্নীতি আছে, কিন্তু এর পিছনের কারণ কি দেখতে হবে, সেটা হচ্ছে সম্পদের অপ্রতুলতা। এই সম্পদের মধ্যে একটা প্রধান সম্পদ ছিল হচ্ছে জনগণ অর্থাৎ জনসংখ্যা, এবং এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা। মানব সম্পদ কাকে বলে? যখন একটি জনসংখ্যার একটা মানুষকে যখন আপনি নৈতিক মূল্যবোধে দেশীয় নৈতিক মূল্যবোধে আপনি জাগ্রত করতে পারবেন এবং তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পারবেন, তাকে হচ্ছে কারিগরি শিক্ষা দিতে পারবেন, এবং সে যখন বিদেশের মানুষের সাথে, বিদেশের উন্নত দেশের রাষ্ট্রের মানুষদের সাথে কম্পিট করতে পারবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, তখন তাকে আপনি বলবেন যে একজন মানব সম্পদ। অর্থাৎ ওই মানব সম্পদের মূল প্রধান দায়িত্ব থাকবে, বৈশিষ্ট্য থাকবে যে তার নৈতিক মূল্যবোধ। যখন আমাদের দেশে এই নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষের সংখ্যাই কম, এই সম্পদটাই আমাদের কম, তখন আমাদের দেশে দুর্নীতি হচ্ছে বাধা দিতে পারছি না আমরা, এবং দুর্নীতি বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা স্বাধীনতার অর্ধশত বছর পরে যে এসেও দুর্নীতি নিয়ে আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি, এখানে দেখতে হবে যে আমাদের প্রমাণ করার বিষয়গুলো কি কি ছিল। প্রথমত, সম্পদের অপ্রতুলতা। দেখেন মাননীয় সভাপতি, তারা প্রশ্ন করেছিল যে সরকারি জায়গায় যারা বড় বড় চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন তারা কেন ঘুষ নিচ্ছে। দেখেন মাননীয় সভাপতি, আপনি যদি সরকারি চাকরি পাওয়ার পরে ঘুষ না নেন, তাহলে আপনার ওই সরকারি চাকরি পাওয়ার পরেও আপনি সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন না। আমরা কয়েকদিন আগেই দেখেছি রাস্তায় শিক্ষকরা, সরকারি চাকরিজীবী শিক্ষকরা কেন রাস্তায় আন্দোলনে নেমেছে মাননীয় সভাপতি। তাদের সরকার ঠিকমতো ভাতা দিতে পারছে না তাদেরকে। সরকারি চাকরি পাওয়া সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে ভাতা না দেওয়ার কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, তাদের চাহিদা পূরণ করার জন্য বাধ্য হচ্ছে আন্দোলন করতে মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি, এই যে যারা আন্দোলন করছে না, তারা তো দুর্নীতি করে অলরেডি টাকা ইনকাম করে ফেলছে, তারা দুর্নীতি সহায়তা নিচ্ছে এবং দুর্নীতি সহায়তার মাধ্যমে তাদের নিজেদের চাহিদা পূরণ করছে। এই জন্য তারা হচ্ছে রাস্তায় নামছে না, এবং যারা হচ্ছে মানুষ দুর্নীতি করতে পারছে না, তারা রাস্তায় নেমে বলছে যে আমাদের সঠিক চাহিদা, আমাদের ন্যায্য চাহিদাটা পূরণ করার জন্য সরকারের দায়িত্ব, এই জন্য তারা আন্দোলন করছে। এটা খুবই দুঃখজনক যে স্বাধীনতার 50 বছর পরে এসেও রাস্তায় নামা লাগছে আমাদের শিক্ষকদেরকে তাদের নিজেদের চাহিদা পূরণের জন্য মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি, আমাদের যে পরিসংখ্যানগুলো আপনাকে দেখিয়েছি, প্রত্যেকটি উন্নয়নের খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কৃষি খাত এবং অবকাঠামোগত উন্নয়ন, প্রত্যেকটি খাতে বরাদ্দের সংখ্যাটাই কম। আমরা বলছি না এখানে দুর্নীতি নেই, বরাদ্দ করার পরে আবার দুর্নীতি হচ্ছে, এখানে আরো একটা বড় সমস্যা হচ্ছে, কিন্তু বরাদ্দের সংখ্যাটাই কম। অর্থাৎ বরাদ্দ যদি আরো বেশি থাকতো, তখন দুর্নীতি হলেও ওই সংখ্যাটা আরো বেশি থাকার কারণে আপনার বর্তমান যে সমস্যা, সেই সমস্যাটা কিছুটা হলেও দূরে যেত এবং বাংলাদেশের উন্নয়ন কিছুটা হলেও আগের থেকে ভালো হতে পারতো মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি, আজকের বিতর্কে এখন পর্যন্ত এটি প্রতীয়মান হয় যে সম্পদের অপ্রতুলতা থাকার কারণে দুর্নীতি প্রশ্রয় পায়, এবং দুর্নীতির থাকার কারণে আমাদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে সঠিকভাবে উন্নয়ন করা যাচ্ছে না, এবং তার মূল কারণই হচ্ছে বাংলাদেশের সম্পদের অপ্রতুলতা। তাই মাননীয় সভাপতি, আজকে আমি এই পরিশেষে এটাই বলতে চাই যে আমাদের দেশে যখন সম্পদের অপ্রতুলতা থাকবে না, আমাদের দেশে যখন সম্পদকে ভালোভাবে সঠিকভাবে সকলের কাছে বন্টন করা সম্ভব হবে, তখন এই সবার চাহিদা পূরণ করা সম্ভব হবে। তখন যদি দুর্নীতি আস্তে আস্তে আমাদের দেশ থেকে দূরে চলে যাবে এবং আমাদের দেশ উন্নয়নের সাগরে ভাসবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ সাজ্জাদুল ইসলামকে। আমরা উভয় পক্ষের বক্তাদের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিতর্কের মূল্যায়ন করবেন। আমি অবশ্যই নিশ্চিত যে তাদের হাতে একটা বেশ বড় চ্যালেঞ্জ, কারণ উভয় পক্ষের বক্তারা 3 জন করে, প্রতিটি দলেরই 3 জন বক্তা, অর্থাৎ 6 জন, যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, তথ্য সমৃদ্ধ, উপাত্ত সমৃদ্ধ এবং সম্পূর্ণ যৌক্তিকভাবে অনেক ক্ষেত্রেই যে বক্তব্য উপস্থাপিত হয়েছে, তার ফলে বিচারকদের মূল্যায়নটা খুব সহজ একটা কাজ হবে না। আমি বিতর্কিকদেরকে বলবো, তোমরা সবাই বিজয়ী হয়েছ। সকল বিতর্ক এমন একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় কেউ পরাজিত হয় না, কারণ বিতর্কের মাধ্যমে মানুষের জ্ঞানের বৃদ্ধি হয়, মানুষের অনেক মৌলিক আচরণগত চর্চার উন্নয়ন হয়, বিশেষ করে বাক স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা এবং অন্যের বক্তব্য প্রকাশের
সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং অন্যের বক্তব্যের গুরুত্ব প্রদান করা এবং তার উপর ভিত্তি করে অন্যের যুক্তিকে খণ্ডন করা, এই চর্চাগুলো তোমরা আজকে খুব পরিষ্কারভাবে তুলে ধরেছ। আমি খুবই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে। এক পক্ষ জয়ী হবে, আরেক পক্ষ জয়ী হতে পারবে না, তার অর্থ এই নয় কেউ পরাজিত হয়েছে, এটা মনে করবে না, সবাই নিজেদেরকে বিজয়ী ভাববে। ফলাফল ঘোষণা করছি। বিজয়ী দল BF শাহীন কলেজ, ঢাকা, এবং তাদের বিজয়ী দলের ব্যালট নাম্বার হচ্ছে 02। এবং আমাদের আজকের বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক, ইন্টারেস্টিংলি দুজন বিতার্কিক যৌথভাবে বিজয়ী হয়েছেন। তারা হচ্ছেন পক্ষ দলের দ্বিতীয় এবং তৃতীয় বিতার্কিক, অর্থাৎ আলী মাহমুদ আনন্দ এবং মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ। যৌথভাবে তারা শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে মনোনীত হয়েছেন। তোমাদেরকে অভিনন্দন। আরও একবার যারা অংশগ্রহণ করছে তোমাদের সকলকে অভিনন্দন। যারা বিজয়ী হতে পারোনি তারা কোনো অবস্থায় কিন্তু মনে কষ্ট নেওয়ার দরকার নেই। আমরা মনে করি তোমরা সবাই বিজয়ী হয়ে ঘরে ফিরছো, আগের তুলনায় অনেক জ্ঞান সমৃদ্ধ হয়েছ, অনেক মূল্যবোধ তোমাদের বহিঃপ্রকাশ ঘটেছে। তোমরা এই মূল্যবোধ এবং জ্ঞান আরও উন্নততর জায়গায় নিয়ে যাবে, সেটা আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।